এই সরবরাহটা আমরা নিরবিচ্ছিন্ন রাখতে পেরেছি। বিশেষ করে আমদানিকৃত যে দুটো পণ্য চিনি এবং তেল, এই দুটোর দামও কিন্তু গত ৫-৬ মাসে একেবারে স্টেবল আছে। এটা নিয়ে খুব বেশি সাপ্লাই এবং দাম দুটাই কিন্তু স্টেবল আছে। আমাদের কৃষি উৎপাদিত পণ্য আপনারা জানেন যে সিজনাল ভ্যারিয়েশন হয়, ওয়েদারের উপরে নির্ভরশীল হয়। আজকে যেমন বৃষ্টি হলো, কালকেই দেখা যাবে যে কোনো একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হয়তো বেড়ে যাবে। আমাদের মন্ত্রণালয়ে আমরা বাজার পর্যবেক্ষণ করি, মনিটরিং করি। আমাদের কাছে টুলস যেটা আছে সেটা হলো আমদানি করে টিসিবির মাধ্যমে আমরা হয়তো কিছু পণ্য সরবরাহ করতে পারি, যেটা আগে কখনো করা হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা টিসিবিটাকে অনেক শক্তিশালী করেছি। আর সবচেয়ে বড় যেটা আমি মনে করি যে অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু ভারতের পেঁয়াজের উপরে রপ্তানি মানে নিষেধাজ্ঞা থাকার পরেও আমরা রমজান মাসে পেঁয়াজ আনতে সমর্থ হয়েছিলাম। নাসিক থেকে ট্রেনে করে প্রায় 7 দিন ভোরে তারা পেঁয়াজ পাঠাইছিল এবং পেঁয়াজের মূল্যটা আমরা কিন্তু সেই সময়ে মোটামুটি একটা যৌক্তিক পর্যায়ে রাখতে সমর্থ হয়েছিলাম। আমাদের বাকি যে দ্রব্যমূল্যগুলি আছে সেগুলো নির্ভর করতে হয় কৃষির উপরে। কৃষি বিপণন একটা অধিদপ্তর আছে, তারা এটা করে, নির্দেশনামূলক প্রাইস তারা ঠিক করে। কিছু আছে খাদ্য মন্ত্রণালয়ের, চাল গম এগুলো খাদ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে। আর কিছু আছে মৎস্য এবং পশুপালন। এই 3টি মন্ত্রণালয়ের উৎপাদিত পণ্য এবং সংরক্ষিত পণ্য নিয়েই কিন্তু আমাদের বাজার মনিটরিংটা আমরা করি। এবং সেইখানে আমরা যেটা চেষ্টা করি সেটা হলো যে বাজারে সাপ্লাই চেনটা যেন স্থিতিশীল থাকে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে যেন কোনোভাবে বাজারের নিয়ন্ত্রণ না চলে যায়। বাজারের স্বাভাবিক যে গতি, যেটাকে আমরা বলি প্রাইসিং মেকানিজম, যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমেই জানি মূল্য নির্ধারণ হয়। তো সেই জিনিসটা আমরা সচেষ্ট থাকি সবসময়। এবং আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তর আছে, তারা সারাক্ষণ বাজারটা মনিটরিং করে। আমাদের টিসিবির একটা প্রাইস মনিটরিং ইউনিট আছে, সেইখান থেকে তারা নিত্য প্রয়োজনীয় প্রায় 30টা পণ্যের বিভিন্ন বাজার থেকে সংরক্ষিত দরগুলি সংরক্ষণ করে আমরা বাজারটা মনিটরিং করি। এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশের কারণে এখন একটা আন্তঃমন্ত্রণালয়ে একটা কমিটি করে দেওয়া হয়েছে এবং সেই কমিটির একটা সুফল আমি মনে করি যে দৃশ্যমান, সেটা হলো চালের বাজারে। আপনারা জানেন যে চালের বাজারে শুরুতেই একটু অস্থিরতা ছিল এবং চালের বাজারে কৃষি পণ্য চাল শতভাগ আমরা আমদানির বাইরে আমরা নিজস্ব উৎপাদন থেকে আমরা সরবরাহ করি। তারপরেও চালের দাম একটু অস্থিরতা ছিল। আমরা চালের বিষয়ে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেই এবং সেটা 1 বৈশাখ থেকে বাস্তবায়ন হয়েছে। সেটা হলো যে চালের জাত উল্লেখ করে উৎপাদন সময় এবং সর্বোচ্চ খুচরা মূল্য এই জিনিসগুলি বস্তার গায়ে উল্লেখ করে বাজারজাত করতে হবে। এতে যেটা হয়েছে সেটা হলো যে যেহেতু মিল গেট থেকেই সিল দেওয়া থাকবে, তো কারো অবৈধভাবে পণ্য মজুত করার সুযোগটা কমে যাবে এবং যে ধরনের ধান এবং উৎপাদিত হয় সেই চালগুলাই আমরা বাজারে পাবো। আপনারা জানেন খাদ্য মন্ত্রণালয় বারবার বলেছে যে মিনিকেট বলে কোনো ধানের জাত বাংলাদেশে উৎপাদিত হয় না, কিন্তু মিনিকেট চালটা অত্যন্ত জনপ্রিয় এবং এটা বাজারজাত করা হয়। তো এইরকম আমাদের যে উৎপাদিত পণ্য ইরি 28, 29 সহ স্বর্ণা চাল, যেগুলো আমাদের চাল যেগুলো হয়, এটা আমরা জাত ভিত্তিক, সিজন ভিত্তিক। আমাদের 3টি সিজন হয়, আউশ, আমন, বোরো, আমরা এটা নির্দিষ্ট করে দিয়েছি। তো এটা একটা সুফল আমি মনে করি এবং এটা ধীরে ধীরে এটা ইমপ্রুভ করবে। আমাদের কৃষি বিপণন অধিদপ্তর থেকে কিভাবে কৃষকের উৎপাদিত পণ্য ভোক্তা পর্যায়ে পর্যন্ত পৌঁছে যায় আপনারা জানেন। এই বিষয়ে অনেকগুলি সাপ্লাই চেনের ব্যাপার আছে। আমাদের এখনও ফার্মার্স মার্কেট বা কৃষি বাজার যেটা, সেইটা ঢাকার শহরে গড়ে ওঠে নাই। না ওঠার কারণে কৃষি উৎপাদিত পণ্য সরাসরি
কৃষক বা কৃষক সমবায় মার্কেটিং করতে পারে না, সেইটা পরিবহন এবং মধ্যস্বত্বাভোগীদের একটা দৌরাত্ম্য থাকে, সেটা কারণ বাজার সহ অন্যান্য বাজারে আমার চেয়ে আপনারা ভালো জানেন। তো সেইখানেও আমরা ভোক্তা অধিদপ্তর এবং অন্যান্য যারা বিশেষ করে আমাদের বিভিন্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমরা তাদেরকে একটা নিয়মের মধ্যে এনে আমরা কাজ করার চেষ্টা করতেছি। উদ্দেশ্য একটাই, ভোক্তারা যেন সাশ্রয়ী মূল্যে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি তারা পায়। আমাদের আভ্যন্তরীণ বাণিজ্যের সাথে সাথে আমাদের বৈদেশিক বাণিজ্য, রপ্তানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের জন্য রপ্তানিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের দেশের দ্বিতীয় যে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্বাচনী ইশতেহারে বক্তব্যটা ছিল কর্মসংস্থান তৈরি। আমাদের দেশের রপ্তানি যত বৃদ্ধি পাবে আমার দৃষ্টিতে তত বেশি কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 100টা ইপিজেড করেছেন এবং সেই ইপিজেডের উৎপাদিত পণ্য আমাদের দেশের বাইরেও যেন আমরা রপ্তানি করতে পারি। আপনারা জানেন যে আমরা এলডিসি কান্ট্রি থেকে ডেভেলপিং কান্ট্রিতে উত্তরণ করতে যাচ্ছি 26-এ। আমরা এলডিসি কান্ট্রি হিসাবে প্রায় 39টা দেশ এবং 11টা জোটের মাধ্যমে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা পাই। এই সুযোগ সুবিধাগুলি যেন অব্যাহত থাকে, মার্কেট অ্যাক্সেস যেটা আর কি, সেটা যেন অব্যাহত থাকে। সেই জন্য আমরা WTO সহ আমাদের বিভিন্ন জোটের সাথে এবং বিভিন্ন দেশের সাথে আমরা বাণিজ্য চুক্তিগুলি করছি। আপনারা জানেন যে আমরা বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নে কোটা ফ্রি, ডিউটি ফ্রি একটা মার্কেট অ্যাক্সেস পাই, অস্ট্রেলিয়ায় পাই, এবং এটা যেন কন্টিনিউ করে সে ব্যাপারে আমরা আসলে কাজ করতেছি। এবং সেই সাথে বাইল্যাটারাল যে ট্রেড, যেটাকে বলা হয় যে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট অথবা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্টে প্রায় আমরা 26টা দেশের সাথে আমরা কাজ করছি। কোথাও আমরা স্টাডি করতেছি যে কিভাবে ওইটা করা যায়, কোথাও স্টাডি শেষ হয়েছে। বিশেষ করে এই মুহূর্তে আমাদের বৃহত্তম অর্থনৈতিক দেশ জাপান আমাদের ডেভেলপিং পার্টনার, তাদের সাথে আমাদের সমীক্ষা শেষ হয়েছে। তাদের সাথে আমাদের ফার্স্ট ডায়লগ, জাপানিজ প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল, তাদের সাথে আমাদের ফার্স্ট রাউন্ড অফ ডায়লগ শেষ হয়েছে। আমরা দ্বিতীয় রাউন্ডের প্রস্তুতি নিচ্ছি। এবং সেই সাথে আপনারা জানেন যে ভারতের নবনিযুক্ত যে সরকার, সেই সরকার প্রধান নরেন্দ্র মোদি, তার আমন্ত্রণে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন। সেইখানে নরেন্দ্র মোদি তার ঘোষণায় বলেছেন যে দ্রুত তারা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বাংলাদেশের সাথে ওনারা করবে। সো সেটাও আমাদের জন্য দ্বিতীয়ই হবে। এবং চায়নার সাথে আমাদের স্টাডি সম্পন্ন হয়েছে। চায়নার একটা FTA করার জন্য তারাও উদ্যোগী। তো চায়নার সাথে একটা FTA ডায়লগও আমরা দ্রুত শুরু করব। সেই সাথে আমরা আসিয়ান কান্ট্রিগুলির দিকে আমাদের লুক টুয়ার্ড ইস্ট যেটাকে বলে, যে আমরা আসিয়ান কান্ট্রিগুলোর সাথেও আমাদের যোগাযোগ বৃদ্ধি করেছি। মাননীয় প্রধানমন্ত্রী থাইল্যান্ডে গিয়েছিলেন, সেইখানেও আমরা থাইল্যান্ডের প্রতিনিধি দল এই জুলাই মাসে, তাদের বাণিজ্যিক প্রতিনিধি দল জুলাই মাসের 14 থেকে 17 আসবে এবং আগস্ট মাসের শেষের দিকে তাদের বাণিজ্য মন্ত্রী তিনি একটা ডেলিগেট নিয়ে আসবেন আমাদের সাথে আলোচনা করার জন্য। এবং সেপ্টেম্বরে বিমস্টেক, আপনারা জানেন যে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ, এটা নিয়ে আমরা কাজ করব এবং এটা আরও একটু বড় ফোরামে আমরা কাজ করতে পারবো। ভারতও আশাবাদ ব্যক্ত করেছে যে বিমস্টেকে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিমস্টেকের সেক্রেটারিয়েটটা বাংলাদেশে, এখন বর্তমানে বিমস্টেকের চেয়ারম্যানশিপ আছে থাইল্যান্ডের কাছে, সেপ্টেম্বরে এই চেয়ারম্যানশিপটা বাংলাদেশে আসবে এবং তখন আমরা আরও কিছু কাজ আমাদের মতো করে সামনে নিয়ে এগিয়ে যেতে পারবো। এই অল্প সময়ে আমরা একটা D8 মিনিস্ট্রিয়াল কনফারেন্স করেছি, ডেভেলপিং 8। আপনি জানেন যে 8টা ইসলামিক কান্ট্রির একটা জোট আমাদের আছে। সেই জোটের মাধ্যমেও আমরা আমাদের নিজস্ব বাণিজ্য যেন আমরা বৃদ্ধি করতে পারি সেইটার ব্যাপারে আমাদের কার্যক্রম চলতেছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা এই দেশগুলির সাথে এবং নেপাল এই দেশগুলির সাথে আমাদের বাণিজ্য চুক্তির অ্যাডভান্স পর্যায়ে আছে। এগুলো আমরা দ্রুততম সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবো। এই কথাগুলি আপনাদের মাধ্যমে বলার উদ্দেশ্য, এই যে কর্মসংস্থান তৈরি হবে, এই যে ইপিজেডগুলা, এখান থেকে যে উৎপাদিত পণ্য কোথায় যাবে তার জন্য মার্কেট অ্যাক্সেস করা আমাদের একটা বড় কাজ এবং সেটা আমরা করে যাচ্ছি।
সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন যে আপনারা সবাই সেইতে ছিলেন যে ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই সরকারের প্রথম একটা বাইরের কর্মসূচি উনি উদযাপন করেছেন ক্ষমতায় আসার পরপরই, এবং সেই সময় উনি ঘোষণা দিয়েছেন যে আমাদের গার্মেন্টসের সাথে সাথে আমাদের পাট এবং পাটজাত পণ্য, আমাদের হস্তশিল্পকে বর্ষপণ্য হিসাবে ঘোষণা করেছেন, এবং সেই সাথে আমাদের চা কয়েকদিন আগে উনি আমাদের চা শিল্পের একটা প্রোগ্রামে এসেছেন, চা রপ্তানি কিভাবে বৃদ্ধি করা যায় এবং সর্বোপরি আমাদের চামড়া শিল্পটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে উনি দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের গার্মেন্টস যে সুযোগ সুবিধাগুলি পায় পাট এবং পাটজাত পণ্য, সেই সাথে চামড়ায়ও আমরা একই সুবিধা দিয়ে আমরা এটার মার্কেটটাকে কিভাবে বাড়াতে পারি সেই কার্যক্রম আমরা আমাদের হাতে নিয়েছি। তো আপনারা জানেন যে আমাদের যেটা আমি আগেও বলেছি যে আমাদের একটা ফ্ল্যাগশিপ প্রকল্প হলো টিসিবি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টিসিবি তৈরি করেছিলেন, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, টিসিবির মাধ্যমে আমদানি রপ্তানি বাণিজ্য করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য 75 পরবর্তীতে টিসিবিকে আর রপ্তানি করতে দেখা যায় নাই, এবং আমদানি করে যে ন্যায্য মূল্যের দোকানগুলি ছিল সেই দোকানগুলিও সামরিক সরকাররা কিন্তু পর্যায়ক্রমে বন্ধ করে দিয়েছে। এবং বন্ধ করে দেওয়াতে এই যে আমাদের যখন যারা একেবারে ফিক্সড ইনকামের মানুষ, সেটা আপনাদের থেকে আরম্ভ করে ক্যামেরার পিছনে ক্যামেরাম্যান এবং আপনাদের যারা সাপোর্ট দেয়, যারা মানে স্টাফ, তাদের জন্য কিন্তু দ্রব্যমূল্য বাড়লে একটু কষ্ট হয়ে যায়। যে জন্য প্রধানমন্ত্রী আপনারা জানেন যে 1 কোটি পরিবারের সাবসিডাইজ রেটে যেন পণ্য পায় সেই জন্য একটা কর্মসূচি চালু করেছেন। টিসিবির মাধ্যমে আমরা সেই কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি, এবং এটাকে কিভাবে আরও গতিশীল করা যায়, কিভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছানো যায় সে বিষয়ে আমরা কাজ করছি। আমাদের এই যাত্রাটা শুরু হয়েছিল ট্রাক সেলের মাধ্যমে, ওপেন সেল। পরবর্তীতে আমরা এখন নির্দিষ্ট স্থানে আমরা চেষ্টা করছি এটাকে কিভাবে দোকান ভিত্তিক করা যায়, যাতে আপনি দিনের শেষে লাইনে না দাঁড়ায় পার্টিকুলার দোকান থেকে আপনার কার্ডটা দেখায় বাড়িতে যাওয়ার সময় আপনারা জিনিসটা নিয়ে যেতে পারেন। সারা বাংলাদেশে প্রায় 8000-এর মতো ডিলার আছে, তাদেরকে নির্দিষ্ট দোকানে আনা একটা কষ্টসাধ্য কাজ, তো আমরা পর্যায়ক্রমে করে যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশে আমরা ডিজিটাল কার্ড দিচ্ছি এই পরিবারগুলোকে, পারিবারিক কার্ডটাকে স্মার্ট করে দিচ্ছি যাতে ওটা স্ক্যান করে আমরা ওটা মনিটরিং করতে পারি, মিসইউজ কম হয় এবং যার পাওয়ার অধিকার সেই শুধু পায়, সেটা নিয়ে আমরা কাজ করছি। এর বাইরেও আমাদের মন্ত্রণালয়টা অনেক বিশাল। ইপিবি এক্সপোর্ট প্রমোশন জোন, রেজিস্টার অফ জয়েন্ট স্টক, আমদানি রপ্তানি অধিদপ্তর, ট্যারিফ কমিশন, প্রতিযোগিতা কমিশনের মতো প্রায় 13টা অধিদপ্তর, আমি যদি এখন বলতে থাকি প্রত্যেকটা নিয়েই বলতে পারবো, টি বোর্ড। তো এই প্রত্যেকটা কর্মকাণ্ডেই আমরা চেষ্টা করতেছি যে গতিশীলতা আনার, বিশেষ করে ট্যারিফ কমিশনটাকে আমরা ঢেলে সাজাতে চাচ্ছি। আপনারা জানেন যে আমরা যখন এই গ্র্যাজুয়েটিং কান্ট্রি থেকে ডেভেলপিং কান্ট্রির দিকে যাব, তখন কিন্তু আমরা WTO রুলস অনুযায়ী এই আমদানিতে আমরা প্রতিবন্ধকতা রাখতে পারবো না। আমাদের মার্কেট ওপেন করতে হবে, অন্যের মার্কেট যদি আমরা ওপেন পেতে চাই তখন আমাদের ট্যারিফ রেশনালাইজ করতে হবে। এই ট্যারিফ রেশনালাইজটা করতে হলে আমাদেরকে ট্যারিফ কমিশনকে আরও শক্তিশালী করতে হবে। আমরা একটা ট্যারিফ পলিসি 2023 ঘোষণা করেছি, সেটারও বাস্তবায়ন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আর ইপিবি তো আপনারা জানেনই যে ইপিবি সারা বাংলাদেশে যে মেলাগুলি হয়, রপ্তানি মেলা, সেই রপ্তানি মেলাগুলি আমরা করি, দেশে এবং বিদেশে বিভিন্ন মেলায় আমরা অংশগ্রহণ করি। আর সবচেয়ে বড় যে কাজটা সেটা হলো সব কিছুকে উৎসাহিত করতে হয়, তাই বাণিজ্যকে উৎসাহিত করার জন্য আমরা সিআইপি 140 জনকে এবছর আমরা সিআইপি কার্ড দিয়েছি, এবং আগামীতে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী সদয় হয়ে 14ই জুলাই উনি সময় দিয়েছেন, ওই দিন আমরা 77টা প্রতিষ্ঠানকে রপ্তানির জন্য বঙ্গবন্ধু রপ্তানি ট্রফি থেকে আরম্ভ করে আমরা স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদক আমরা ভূষিত করব, যাতে রপ্তানি উৎসাহিত হয় এবং বাণিজ্য উৎসাহিত হয়। তো এই কার্যক্রমগুলি আমরা একাধারে করে যাচ্ছি, এবং এইভাবে আমরা চেষ্টা করছি যে আমাদের আমদানি রপ্তানি বাণিজ্যটা
আমরা যেন সচল রাখতে পারি। আমাদের সাথে সাথে আর একটা জিনিস, সেটা হলো যে আমাদের বর্ডার যে মানে ট্রানজ্যাকশনগুলি আর কি, আপনারা জানেন যে আগে শুধুমাত্র পোর্টে হইতো, এখন কিন্তু অনেকগুলি ল্যান্ড পোর্ট ওপেন হয়েছে এবং ল্যান্ড পোর্টের সাথে সাথে আমরা গুরুত্ব দিয়েছি বর্ডার হাট। আপনারা জানেন অনেক দুর্গম এলাকায় আমাদের বর্ডার আছে, সেইখানে জনবিচ্ছিন্ন মানুষ আছে, তাদের সুবিধা তৈরি করার জন্য আমরা বর্ডার হাট কয়েকটা করেছি। তাদেরকেও কিন্তু আমরা একটা জবাবদিহিতার মধ্যে এনেছি। প্রতি মাসে তারা আমাদের এখানে রপ্তানি বাণিজ্যের ডেস্কের যিনি আছেন অ্যাডিশনাল সেক্রেটারি, তার কাছে ওনারা রিপোর্ট করে। আমরা সেইখানেও আমাদের কর্মকাণ্ডকে জোরদার করছি, যাতে নতুন নতুন বাজারের মার্কেট অ্যাক্সেস, নতুন নতুন পণ্য আমরা বাজারজাত করতে পারি এবং আমাদের কমার্শিয়াল অ্যাক্টিভিটিগুলি আমরা বাড়াতে পারি। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। অনেক কাজ, এই মন্ত্রণালয়টা আসলে অনেক বড়, আমার ধারণাও ছিল না যে এত কাজ এবং এত বড়। তারপরেও আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা সবসময় সহযোগিতা করেন। আমার একটাই অনুরোধ থাকবে, সেটা হলো বস্তুনিষ্ঠ সংবাদটা তুলে ধরা। আর আরেকটা জিনিস, সেটা হলো যে আপনারা সবসময় কোন জায়গার কোন বাজারে মূল্য বাড়লো এটা নিউজ করেন। তো মাঝে মাঝে দু একটা নিউজ করে সবাই একটু সারপ্রাইজ করবেন যে কোন কাঁচা বাজারে কাঁচামরিচের দাম সবচেয়ে কম, এটাও কিন্তু নিউজ হইতে পারে। এটা নিউজ না হওয়ার কোনো কারণ নাই। আপনারা গুগল ম্যাপে যদি দেখেন যে এইখান থেকে উত্তরা শর্টেস্ট রুট কোনটা, এটা দেখা দেয়। তো আপনারা যদি এটা নিউজ করেন, যেমন সোয়ারি ঘাটে তাজা মাছ পাওয়া যায়, মানুষ কিন্তু 2 ঘন্টা ড্রাইভ করে যায়। তো আপনারা যদি এই বাড়ার সাথে সাথে কোথায় আলুর দাম কম পাওয়া যায়, কোন বাজারে ভালো দামে মুরগি পাওয়া যায়, কোন বাজারে সাশ্রয়ী মূল্যে জিনিসপত্র পাওয়া যায়, এগুলা নিয়েও মাঝে মাঝে নিউজ করবেন। আমি মনে করি যে এগুলা যারা ক্রেতা তাদেরকে আকৃষ্ট করবে যে হ্যাঁ, ওই বাজারটা একটু কষ্ট হলেও গেলে ওইখানে আমরা একটু সাশ্রয়ী মূল্যে আমরা জিনিস পাবো। আমি জানি যে নেগেটিভ নিউজটার আমাদের দেশের অ্যাপিটাইটও বেশি। একসময় তো ক্রাইম বিড এত পপুলার ছিল, মানে একটা পত্রিকার একটা অংশই ছিল। এখন ক্রাইম বিডে আগের মতো দেখি না, বাট একসময় যখন পত্রিকার ছোটোবেলায় যখন দেখছি, তখন ক্রাইম বিডটা খুব ইম্পর্টেন্ট ছিল। কোথায় হত্যা হচ্ছে, কোথায় মারামারি হচ্ছে। দেশের হয়তো অবস্থা ভালো হওয়ার কারণে ক্রাইম রিপোর্টারদের একটু দুঃসময় চলতেছে আর কি। এখন মানে সচিবালয়ের বাড়ি ইয়েটা বেশি, ক্রাইম বিডের আগের মতো আমি ওইভাবেই দেখি না। তো আমি মনে করি যে এটাও একটা পজিটিভ জিনিস। কিন্তু আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেন, সেই সাথে কিছুটা আমাদের ভোক্তারা যেন উপকৃত হয়, এইটা করলে আমাদের জন্য ভালো। এবং আমাদের যে ভুল ত্রুটিগুলি আছে, সেই ভুল ত্রুটিগুলি আপনারা আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব। এই যে কোনো সাংবাদিকতায় একটা নর্মস কিন্তু আছে, যে একটা রিপোর্ট পেলেন, করার আগে অন্তত পক্ষে আমাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগটা দেওয়া। অনেক সময় দেখা যায় যে আমি হয়তো আজকে অনেকগুলি বক্তব্য দিলাম, এখন এতগুলা ক্যামেরা, এতগুলা মাইক, কথার কোনো একটা অংশ নিয়ে হয়তো আপনারা লিড করে ফেলেন। এর আগেও একটা হয়েছে, আমি এর আগেও বলেছি আর কি, যে একজনকে আমি বললাম যে মানে ইকোনমিক একটা ফোরামের মধ্যে কথা বলতেছি যে ইনফ্লেশন কেন হয়। ইনফ্লেশনের ক্লাসিক ডেফিনেশন হলো ইনফ্লেশনের যে বাজারে যদি পণ্যের চেয়ে অর্থের সরবরাহ বেশি থাকে তাহলে ইনফ্লেশন হয়। এই কথাটা বলাতে উনি বলল যে আমি নাকি বলছি মানুষের পকেট ভর্তি টাকা। তো এখন এইটা নিয়ে তো দেখলাম যে সিনিয়র সাংবাদিকরাও আবার এটার একটা ফলো আপ নিউজ করে ফেললো, যে যারাই এই মন্ত্রীর চেয়ারে বসে তারা এরকম মানে শৌখিন বক্তব্য এগুলো বলে। তো আমরাও কিন্তু খুব সাধারণ মানুষের সাথে চলি। আমার যে এলাকা, সেই এলাকাটা জানেন যে নাগরপুর এবং দেলদুয়ার, ধলেশ্বরী এবং যমুনা বিধৌত একটা এলাকা। আমি ওইখানে বাজারে যাই, সাধারণ মানুষের সাথে কথা বলি। আমি একেবারে তৃণমূলের বাজারের দোকানদার থেকে আরম্ভ করে শ্রমিক, এমন কোনো শ্রেণী নাই, শিক্ষক যার সাথে আমি সরাসরি আমার ফোনে যোগাযোগ নাই, তারাও কিন্তু তাদের কথা বলে। তবে একটা জিনিস আপনারা মানবেন কি না আমি জানি না, সেটা আপনাদের একান্তই মানে যে আমার নানা একজন শিক্ষক ছিলেন। ছোটোবেলায় যখন দেখছি তার হাত ধরে আমি প্রাইমারি স্কুলে যেতাম আমার ওনাদের সময় ওনারা মাত্র 120 টাকা বেতন পাইতো। এখন একটা প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকের শুরুর বেতন 17,500 টাকার উপর। এবং এবার শুনলাম যে একজন আয়শা বলল, আমার এক রাজনৈতিক নেতা, যে নেতা আমার তখন চিন্তা নাই, আমি বললাম যে কী হয়েছে, বলে যে বোনাস সহ, মানে বউ হইল শিক্ষিকা,
নিজে কিছু করে না রাজনীতি ছাড়া, তো তো বউ শিক্ষিকা যেবার 50,000 টাকা পাইছে। তো একজন প্রাথমিক শিক্ষক যদি গ্রামের 50,000 টাকা পায়, নিজের বাড়িতে থেকে বাড়ির পাশে স্কুলে পড়ে, সে কিন্তু আর নিম্নবিত্ত নাই। আমাদের ওইখানে শিক্ষক সমিতিরা আছে, তারা বলে যে আপনার যদি কোনো মিটিং মিছিলে যেতে হয় আমরাই কিন্তু যেতে পারবো, আমরাই 400-500 মোটরসাইকেল, আমার নাগরপুরে 2-4-5টা মোটরসাইকেল ছিল, এই রেমিটেন্স ইনকাম এসেছে। এবং যেটা পয়েন্ট টু পয়েন্ট 38% গত বছরের এই সময়ের চেয়ে বেশি, 38% বেশি। এবং এই পুরো $2 বিলিয়ন কিন্তু একেবারে গ্রামের ইকোনমিতে যায় হিট করে। টাকাটা আসে, শহরে আসে না, রেমিটেন্সটা কোনো ব্যাংকে আসে না, রেমিটেন্সটা গ্রামে চলে যায়। তো গ্রামের ওই সাধারণ মানুষের কিন্তু পারচেজিং পাওয়ার এটার কারণেও বাড়ে। গ্রামের মানুষ যারা উৎপাদন করে তারা কিন্তু শহরের ফিক্সড ইনকামের লোকের চেয়ে ভালো আছে। যারা অটো চালায় গ্রামে, তারাও কিন্তু সকালবেলা একটা গরু বা একটা ছাগল পালে, আবার অটো চালায় এসে বিকালবেলা একটু খেতে যায়, ক্ষেতের শস্য দেখতে। তো তাদের কিন্তু মাল্টিপল ইকোনমিক অ্যাক্টিভিটি আছে। আমাদের খুব বেশি চাপে আছে হলো ফিক্সড ইনকামের শহর বেসড লোকগুলি। তাদের জন্যই কিন্তু আমাদের টিসিবি সহ অন্যান্য কর্মসূচি আমরা চেষ্টা করতেছি আগামীতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, যে শহর ভিত্তিক যে মানুষগুলি আছে তাদের জন্য আর কিভাবে আমরা পণ্য সরবরাহ করতে পারি, ন্যায্য মূল্যের দোকানগুলি করতে পারি কিনা আগামীতে। আমরা টিসিবির পণ্য কিন্তু আপনাদের সচিবালয়েও আমাদের এখানে থাকে, সেখানে আমরা দেই, এবং প্রয়োজনে আপনাদের এখানেও আমরা একটা সেন্টার করে দিতে পারবো, সাব সেন্টার, যাতে আপনাদের যারা একেবারেই একটু টাইট বাজেটে চলতে হয় তারাও যেন এই পণ্যগুলি, বিকজ এই পণ্যগুলির মান অত্যন্ত ভালো, এবং তেল সবারই লাগে, ডাল সবারই লাগে, চিনি সবারই কিন্তু লাগে, চাল যেটা দেই সেটাও কিন্তু আমাদের খুব ভালো মানের আমরা চাল দিচ্ছি, রমজানে আমরা খেজুর দিয়েছি, ছোলা দিয়েছি। সো এই প্রত্যেকটা জিনিসেই কিন্তু আমাদের সবারই লাগে। তো আমরা ইনশাআল্লাহ এগুলা করতে পারবো। লাস্ট যেটা বলে শেষ করব, আমি ব্যবসা করতাম, রাজনীতিতে যোগদান করার পরে থেকে ব্যবসা করি না। তো আমি আপনাদের যে আছে চুক্তিটা আছে, আমি আমার এপিএস এখানে আছে, তাকে দিয়ে দিবেন। আমাদের যারা কোম্পানিতে যারা কাজ করেন তাদেরকে দিয়ে আমরা দেখে এটা কিভাবে সহজ করা যায় আপনাদের জন্য, সেটা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আর কি। তো আমি আবারও আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। অন্তত আমার মন্ত্রণালয়ের 4 মাসের কথাগুলি এইভাবে আসলে বলার সুযোগ আসলেই হয় না, এটা সত্যি কথা। সবাই শুধু প্রশ্ন করে আর উত্তর খুঁজে, বাট আমার মতো করে আমি কি করতেছি এটা হয়তো বলার একটা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি ভুল ত্রুটি মানুষের হয়, আমি মানুষ, শয়তান না যে ভুল ত্রুটি হবে না। আপনারা সংশোধন করে দিবেন। আপনারা যেভাবে শুরু থেকে আমার সাথে আছেন, আপনাদের সহযোগিতা পেলে মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থা রেখে আমার মতো একেবারে একজন নবীন রাজনীতিক কর্মীকে অনেক বড় দায়িত্ব দিয়েছেন, যে দায়িত্বে একসময় তোফায়েল আহমেদ সাহেব ছিল, আমাদের সেক্রেটারি জেনারেল জলিল সাহেব ছিল, এরকম সিনিয়র মানুষজন ছিল, কর্নেল ফারুক সাহেব ছিল, এর আগে টিপু মুন্সি ছিল। তো প্রত্যেকেই কিন্তু মানে অত্যন্ত সিনিয়র মানুষ। আমি অত্যন্ত রাজনৈতিক কর্মী হিসাবে একেবারেই নবীন কর্মী। আমি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের পর্যায়ের, মানে জেলা পর্যায়ের একজন নেতা, কেন্দ্রীয় কোনো নেতা না। তো তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী আমার উপরে এত বড় একটা আস্থা রেখেছেন। আমি শতভাগ সততার সাথে, নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করি। আপনাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ যে দায়িত্ব উনি দিয়েছেন সেটা আমি সুষ্ঠুভাবে পালনের চেষ্টা করব। আমাদের ভারত এবং মিয়ানমার দুইটা চুক্তি ফাইনাল স্টেজে আছে। আমরা মন্ত্রণালয় পর্যায়ে চুক্তিগুলি দুই সরকারেরও মতামতও আছে। আমরা একেবারে খুব অল্প সময়ের মধ্যে টিসিবির মাধ্যমে এই চুক্তি দুটো আমরা ইনশাল্লাহ করতে পারবো আর কি। মিয়ানমারের বর্ডারের যে জায়গাটা আছে, আমি কিন্তু আপনার খেয়াল করলে উল্লেখ করবেন যে আমরা কিন্তু বলেছি যে আমরা মিয়ানমারের সাথে বর্ডার না, শুধু আমরা নৌ যোগাযোগ স্থাপন করতে চাচ্ছি, এবং সেটা হলে আমাদের এই আমদানি রপ্তানি বাণিজ্যতে প্রতিবন্ধকতা যাবে। সব দেশেরই আভ্যন্তরীণ কিছু ব্যাপার থাকে, প্রতিরক্ষার কিছু ব্যাপার থাকে। বাণিজ্য মন্ত্রণালয়ের আসলে ওই বিষয়ে কমেন্ট করা বা করার কোনো নাই, যৌক্তিকতা নাই, তাদের কাছ থেকে জিজ্ঞেস করবেন। বাট আমি শুধু এই জিনিসটা কথা বলতে চাই, কালকে আমি আমাদের নবনিযুক্ত
সেনাপ্রধানকে বলতে শুনেছি যে মিয়ানমারের সাথে আমাদের একটা পেন্ডিং ইস্যু, আমি উনাকে কোট করতেছি, আবার আমারে কোট করে নিউজ করেন না, উনি যেটা বলছে আমি যেটা শুনছি সেটাই আপনাদেরকে বলতেছি যে আমাদের সাথে পেন্ডিং একটা ইস্যু রোহিঙ্গা, তাছাড়া কিন্তু মিয়ানমারের সাথে আমাদের এমন কোনো অস্থিরতা নাই যে আমরা বাণিজ্য করতে পারবো না বা আমাদের যুদ্ধ করতে হবে আর কি। তো এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, রোহিঙ্গার ইস্যুটা আমরা তার ফলাফল ভোগ করতেছি। তো আমরা অবশ্যই চাবো যে তাদের সাথে যেন আমাদের বাই রোডেও হয়, এবং সেই সাথে আমি মিয়ানমারে আমাদের যে অ্যাম্বাসেডার আছে উনি আমার সাথে দেখা করেছে পরশুদিন, এবং সে আশাবাদ ব্যক্ত করেছে যে আমরা ইনশাল্লাহ আমাদের যে লিমিটটা ছিল বাণিজ্যের $10,000 এটাকে বাড়ায় আমরা $1,00,000 করতে চাই, এবং সেই সাথে পণ্যগুলিও আমরা করতে পারবো, ভারতের সাথেও আমরা পণ্য যথাযথ সময়ের মধ্যে নিয়ে আসতে পারবো। সংকটের জায়গাটা হলো এটা একটা সিজনাল প্রোডাক্ট, এক নাম্বার হলো এটা একটা সিজনাল প্রোডাক্ট, একটা পার্টিকুলার সময়ে আমাদের এই পণ্যটা অ্যাভেলেবেল থাকে, হারভেস্টিং হয়। দ্বিতীয় হলো এটা প্যারিশেবল, মানে প্যারিশেবল মানে হলো পচনযোগ্য, পচনশীল একটা জিনিস, এবং এর জন্য সাফিসিয়েন্ট রাখার কোনো বন্দোবস্ত আমাদের নাই। সো আমি ভারতেও যখন গিয়েছিলাম ওদেরও জিজ্ঞেস করছি যে তোমরা পেঁয়াজ নিয়ে কি করতেছো, তারাও কিন্তু চেষ্টা করতেছে প্রাকৃতিক উপায়ে, বিভিন্ন উপায়ে। তারা বললো লাস্ট আমার সাথে যেটা কথা হইলো এবার যে তারা রেডিয়েশনের মাধ্যমে এটার মানে ইয়েকে কী বলার নাম লংজিভিটিটা বাড়ায়, মানে প্যারিশেবলিটা আর কি। বললো যে একটু ব্যয়বহুল, বাট ওদের যে এক্সটার্নাল মিনিস্টার তার সাথে আমার কথা হইলো, তার এলাকায় পেঁয়াজ হয়, সো সে বললো যে তারা এটা করতেছে, পরবর্তীতে হয়তো আমরা করবো। সো মোটামুটি দুইটা কারণ, একটা সিজনাল প্রোডাক্ট এবং ডিমান্ড এবং সাপ্লাই তো স্টেবল থাকে, কিন্তু সাপ্লাইটা সবসময় নিরবিচ্ছিন্ন থাকে না। তো এই লিন পিরিয়ডগুলায়, গ্যাপ পিরিয়ডগুলায় আমাদের অসুবিধা হয়, যে জন্য আমাদেরকে আমদানি করতে হয়, এবং কিছু পেঁয়াজ নষ্টও হয়ে যায় এই প্রক্রিয়ায়। সো এই কারণগুলোর কারণেই আমাদের, যেটা আমি বলেছি যে আমদানি রপ্তানির মাধ্যমে আমাদের এটা যেন নিরবিচ্ছিন্ন থাকে, এই চেষ্টাটা থাকবে, এবং এটা সংরক্ষণের ব্যবস্থা আমরা ইনশাল্লাহ আগামীতে করব। আমাদের আপনারা জানেন আর্থিক ব্যবস্থাপনায় প্রতি বছর যে বাজেট হয়, বাজেটের সাথে আমাদের শুল্ক নির্ধারণ করা হয়। সো 1 জুলাই হলো আমাদের নতুন অর্থ বছর, এবং সেটা 1 জুলাই থেকে আবার নতুন অর্থ বছরের নতুন বাজেটের যে ইয়েগুলি আছে, শুল্কগুলি আছে, সেগুলো কার্যকর হয়। তো নতুন বাজেটের শুল্কগুলি যে আসবে সেটাই কার্যকর হবে, পুরনো এসআরও বা ইয়ে থাকবে না। এবং এটাও আমি আপনাকে বলতে পারি যে আমরা হয়তো বাজেটের মাধ্যমে আমরা ট্যাক্স বাড়াই, বাট যে কোনো সময় এসআরও দিয়ে, যেমন আমাদের উৎপাদিত আমদানিকৃত পণ্যের উপরে ট্যাক্স থাকে, রমজানে কিন্তু আমরা ট্যাক্স কমিয়ে দিয়েছিলাম, বাট কমানো ট্যাক্স এসআরও দিয়ে বাড়ানো যায় না, যার ফলে সারা বছরের জন্য আমাদের বাজেটটা থাকে, প্রয়োজনে আমরা এসআরও দিয়ে এটা যে কোনো সময় কমিয়ে ফেলতে পারবো। জি, আমরা এই বিষয়গুলো নেওয়ার জন্যই তো আন্তঃমন্ত্রণালয়ে আমরা বসি, মাঝে মাঝে বসতেছি, অলরেডি 2 বার বসছি, প্রয়োজনে আবার বসবো। আমাদের কিছু অনুশাসনও থাকে, সেগুলো নিয়ে মন্ত্রণালয়ে কাজ করতেছে। অবশ্যই আমরা তথ্য বিনিময় করব, এবং 2টা জিনিস আপনাকে মনে রাখতে হবে। একটা হলো ইন্ডিকেটিভ প্রাইস, মানে আমি একটা উৎপাদিত পণ্যের উপরে মূল্য ক্যালকুলেশন করে জানাইলাম, এটা ভোক্তাকে মানে একটা অপশন দেয়। আর একটা হলো ফিক্স করে দেওয়া। তো আমাদের কৃষি বিপণন অধিদপ্তর যেটা করেছে, ইন্ডিকেটিভ প্রাইসটা তারা দিয়ে দিয়েছে, এখনও ফিক্সেশনে যায় নাই, বিকজ একটা জায়গার দূরত্ব, এক জায়গা থেকে আনা এবং নেওয়া এক বাজারে এটা কনফিউশন তৈরি করে আর কি, যার ফলে প্রাইসগুলো হলো ইন্ডিকেটিভ। আমরা চেষ্টা করব যে আমাদের এই তথ্যের সংকটটা যাতে আমরা কৃষি এবং খাদ্যের সাথে দূর করতে পারি। তারপরেও ধরেন কৃষক যখন মাঠে উৎপাদন করে এবং উৎপাদনের পরে সংরক্ষণের যে জায়গাটা, আমাদের কিন্তু 24 লক্ষ টন খাদ্য আমরা সংরক্ষণ করতে পারি, বাট আমাদের ধান উৎপাদন হয় 1 লক্ষ কোটি টনের উপরে এক সিজনে। সো মানে 25%ও কিন্তু সংরক্ষণ করার ব্যবস্থা নাই। আমাদের এই সংরক্ষণ ব্যবস্থাটা আরও ক্যাপাসিটি বাড়াতে হবে। আমাদের যেমন আমরা চেষ্টা করতেছি যে আমাদের টিসিবির মাধ্যমে আমরা একটা বাফার স্টক তৈরি করার, মানে কি অন্তত 1 মাসের প্রয়োজনীয় জিনিস যদি আমার হাতে থাকে, তখন কিন্তু আমি বাজারে সাপ্লাইয়ের মাধ্যমে এইটাই করতে পারি। সবসময় কিন্তু আপনি পুলিশ দিয়ে বা ধরপাকড় করে বা মানুষকে করে আপনি কিন্তু এই ফ্রি মার্কেট ইকোনমিতে আপনি প্রাইস কন্ট্রোল করতে পারবেন না। সো আমরা সরবরাহটা জানি নিরবিচ্ছিন্ন রাখতে পারি, ওই ব্যাপারেই আমাদেরকে কাজ সবসময় করতে হবে, এবং এই তথ্যর আদান প্রদান করতে হবে আর কি। আমি খবর নিব এটা যে কেন বাড়ানো হয়েছে, এবং এ ব্যাপারে আমাদের কি করণীয়, অবশ্যই আমরা এটার ব্যবস্থা নিব। চামড়ার ব্যাপারে
প্রতি বছরই হয়, আমিও দেখি, বাট দায়িত্ব নেওয়ার পরে এটা আমাদের প্রথম বছর ছিল। আমরা কিন্তু চামড়া নির্দিষ্টকরণ করে বলে দিয়েছি যে জেলা পর্যায়ে 1000 টাকা লবণযুক্ত চামড়া এবং ঢাকার শহরে 1200 টাকা করে লবণযুক্ত চামড়া মানে ক্রয় করা হবে। তারা আমাদেরকে বলেছে, আমরা এটা মনিটরিং করব। মনিটরিং করে আগামী বছর যেন যে গ্যাপগুলি আছে সেই গ্যাপগুলো যাতে পূরণ হয় সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। যেহেতু এটা টু আর্লি, আমরা এখনও 64টা ডিস্ট্রিক্টে আমাদের ডিস্ট্রিক্টের যারা ডিসি আছেন তাদেরকে আমাদের নির্দেশ দেওয়া আছে, তারা কোন জেলায় কতগুলি চামড়া সংরক্ষিত হইলো, কতগুলা কেনা হইলো, অবিকৃত হইলো, এই জিনিসগুলো আমরা একটা পরিসংখ্যান নিব। এবং আপনারা জানেন যে লাইন মিনিস্ট্রি হলো ইন্ডাস্ট্রি, সো এখানে আমরা শুধু মনিটরিংই করতে পারি, বাট কাউকে কেনায় বাধ্য করা সেটা তো হলো ইন্ডাস্ট্রি মিনিস্ট্রির কাজ, এবং তাদের সাথে আবার অর্থ মন্ত্রণালয় যুক্ত আছে, ফাইন্যান্স অ্যাভেলেবেল। সো এই সমন্বয়টা আমরা দেখব, আমরা ইন্ডাস্ট্রির সাথে কথা বলবো, 1 মাস যাক, গেলে আমরা বুঝতে পারবো যে কতগুলি চামড়া সংরক্ষিত হয়েছে আর কতগুলি চামড়া অবিকৃত আছে বা সংরক্ষিত হয় নাই বা আনঅ্যাকাউন্টেড ফর আছে। জি, সাবান এর আগে কেউ জিজ্ঞেস করে নাই, এইটার প্রশ্নটা নতুন। সাবান নিয়ে করণীয় কিছু আছে নাকি, আমি অবশ্যই এটা খুঁজে দেখব এবং আপনার ব্যাপারটা আমি খুব সিরিয়াসলি নিচ্ছি, আমি খবর নিয়ে জানাবো। বিকজ হয় কি, অনেক জিনিসগুলি আছে যে কোনটা যে আমাদের কতটুকু করণীয়, এই জায়গাগুলি ওই যে বললাম যে মিনিস্ট্রির আন্ডারে ইন্ডাস্ট্রিগুলি, সেইখানে সাবানের দামও মূল্য নির্ধারণ করা আমাদের এখতিয়ারে আছে নাকি, এটা আমি দেখে আমি জানাবো। না, এগেইন মানে হুইল পাউডার, সাবান, এগুলার পণ্য নির্ধারণের ইটা আছে নাকি আমি একটু দেখে নিব যে আমাদের এটা কিভাবে হয় এবং এটা কিভাবে করতে হবে। একটু আমি হেল্প করি আপনাকে, তাহলে না প্রশ্ন করতে সুবিধা হবে। হয় ডলারে বলেন অথবা টাকায় বলেন, আমার জন্য তো টাকায় বললে ভালো হয়। তাহলে টাকায় বলেন যে কত ছিল, কত হয়েছে। না, পয়েন্টটা বলে উত্তর দিতে পারবো না আমি, কারণটা হলো আমার ডলারের ডিভ্যালুয়েশন হয়েছে 36%, ওটা আপনি কনসিডারেশনে না নিয়ে রয়টারের প্রাইস ধরে আমাকে প্রশ্ন করতেছেন, উত্তর দিলে ভুল দিব। সো আপনি ওইটাকে টাকায় কনভার্ট করে আমাকে বলেন যে টাকায় মূল্য এই ছিল, এখন টাকায় মূল্য এই, তাইলে আমার জন্য উত্তর দিতে সুবিধা হবে। না, কমে গেলে ফাঁক ফোকর খুঁজতেছি না। 36% ডলারের ডিভ্যালুয়েশন হয়েছে, এটা তো ফাঁক ফোকরের কোনো হিসাব না, এটা হলো প্র্যাকটিক্যাল হিসাব। তার মানে আন্তর্জাতিক, আমি যেটা বলার চেষ্টা করতেছি সেটা হলো আন্তর্জাতিক বাজারের যে পণ্যগুলি আছে আমরা আমদানি করি, সেটা যদি 36% কমে, তাহলে আপনি গত বছরের দামে টাকায় সেই পণ্যটা পাবেন, যেহেতু ডলারের ডিভ্যালুয়েশন হয়েছে। আর যদি 26 কমে থাকে, তারপরেও 10% বেশি, মানে আরও বেশি থাকার কথা, যদি মানে অঙ্ক আমি ঠিক মতো বুঝে থাকি আর কি। জি, আলু আর পেঁয়াজ বাজারে অ্যাভেলেবেল আছে, আমি এটাকে স্বাভাবিক মনে করি। দাম যৌক্তিকতা করার তো ইয়ে না, আমি দেখব, আমি যেটা বারবার বলার চেষ্টা করতেছি যে কোনো প্রাইস বাজার ডিটারমিন করে সাপ্লাই এবং ডিমান্ডের উপরে। আমরা যদি সরবরাহ করতে পারি তাহলে প্রাইস কমে যাবে। যতক্ষণ পর্যন্ত আমার আলু এবং পেঁয়াজের কম দামে সরবরাহ বাজারে না থাকবে, ততক্ষণ পর্যন্ত বাজার যে মূল্য আছে সেই মূল্যটাকে আমাকে মূল্য হিসাবে দেখতে হবে। আমি চাইলেও তো কাউকে এমন কোনো আইন করে বলতে পারবো না যে পেঁয়াজের দাম এত, আমি পারবো না। কৃষি বিপণন অধিদপ্তর হয়তো পারবে, বাট আমার কাছে এইরকম কোনো কৃষি উৎপাদিত পণ্য প্রাইস ফিক্স করে দেওয়ার কোনো মেকানিজম আমার জানা নাই। আমার জানা আছে যে যদি এটার দাম বেড়ে যায় তাহলে আমদানি করে কম দামে সাপ্লাই করলে বাজারের দামটা কমে যাবে। আমি আমার লক্ষ্য পালনে ব্যর্থ হইলাম, মনে করছিলাম যে এই শব্দটা আর আসবে না, তাও আপনি কষ্ট করে নিয়ে আসলেন। এই 5 মাসে এই শব্দটা কেউ বলে নাই আর কি। আমার ইচ্ছা ছিল যে এই শব্দটা জুন মাসের পরে আর থাকবে না। আসলে এই শব্দটা নাই, এই শব্দের কোনো কার্যকারিতাও নাই। আমি আবারও বলি, বাজার ব্যবস্থাপনার 2টা জায়গা আছে। একটা হলো সাপ্লাই চেনটা ঠিক রাখা। আমার হাতে যদি কম দামে পণ্য থাকে তাহলে কেউ বেশি দামে পণ্য বিক্রি করতে পারবে না, আর যদি আমার হাতে না থাকে তখন আরেকজন এই সুযোগটা নেবে। এবং সেই জন্য আইন প্রক্রিয়া সংস্থা আছে, মজুতদারি আইন আছে, অন্যান্য আইন আছে, আমরা বিভিন্ন সময় ব্যবস্থা নেই এবং নিচ্ছি এবং নিব। এটা তো আমরা করব, কিন্তু ওই কোনো রকম কারসাজি করে
মানে কেউ বাজারকেই করবে আর আমরা দর্শকের ভূমিকায় থাকব, ব্লেম করব যে আমি নাই, এইরকম কিন্তু আমি দায়িত্ব নিয়েই বলছিলাম। এই অসহায়ত্ব আমি গত 4-5 মাসে প্রকাশ করিনি, আগামীতেও ইনশাল্লাহ করব না। যদি কেউ মজুতদারি করতে চায় বা কেউ প্রাইসটাকে মানে যৌক্তিক পর্যায়ের বাইরে বাড়াতে চায়, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা একটুও কার্পণ্য করব না আর কি। ধন্যবাদ।